নমস্কার বন্ধুরা, 25,753 সংখ্যাটা দেশের সর্বোচ্চ আদালতের রায়ে আমাদের রাজ্যের চাকরি হারার সংখ্যা। রাজ্যের স্কুল সার্ভিস কমিশনের দিকে আঙুল তুলে 2016 সালের নিয়োগ প্রক্রিয়ায় চাকরি পাওয়া প্রায় 26,000 শিক্ষক ও অশিক্ষক কর্মীর চাকরি বাতিলের রায় সুপ্রিম কোর্ট বহাল রাখল। এর শুরু কিন্তু আজকে নয়। 2021 সালের জুন মাসে কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছে প্রথম শুনানি হয় এসএসসি মামলার। 22 নভেম্বর 2021 সন্দীপ প্রসাদের করা গ্রুপ ডি মামলায় প্রথম সিবিআই তদন্তের নির্দেশ দেয় হাইকোর্ট। এরপর 6 ডিসেম্বর 2021 বিচারপতি হরিশ টন্ডনের ডিভিশন বেঞ্চ সিবিআই তদন্ত স্থগিত করে অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জিত বাগের নেতৃত্বে অনুসন্ধান কমিটি গঠন করার নির্দেশ দেয়। 15 ফেব্রুয়ারি 2022 গ্রুপ সি নিয়োগে সিবিআই তদন্তের নির্দেশ তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই নির্দেশ স্থগিত করে বাগ কমিটিকে অনুসন্ধানের নির্দেশ দেয় ডিভিশন বেঞ্চ। 7 এপ্রিল 2022 নবম ও দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের তদন্ত সিবিআইকে দেওয়া হয়। 17 মে 2022 রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতার চাকরি বেআইনি চিহ্নিত করে তাকে অপসারণ করে কলকাতা হাইকোর্ট। তার সঙ্গে একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগে সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। 18 মে 2022 বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে বাগ কমিটি রিপোর্ট গ্রহণ করে এবং নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইকে হস্তান্তর করে। 22 জুলাই 2022 নিয়োগ মামলায় এদের হাতে গ্রেপ্তার হন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। 28 সেপ্টেম্বর 2022 আদালতে সিবিআই তাদের প্রথম রিপোর্ট পেশ করে জানায় নিয়োগে নানাভাবে দুর্নীতি হয়েছে। ডিসেম্বর 2022 থেকে মার্চের 2023 শিক্ষক ও শিক্ষাকর্মী মিলে বেআইনিভাবে নিয়োগ প্রায় 5,000-এর বেশি নিয়োগ বাতিল করে সিঙ্গেল বেঞ্চ। 9 নভেম্বর 2023 সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় কলকাতা হাইকোর্টকে বিশেষ বেঞ্চ গঠন করে 6 মাসের মধ্যে সবকটি নিয়োগ মামলা একত্রিত করে শুনানি ও নির্দেশ দিতে হবে। 12 ডিসেম্বর 2023 বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বর রশিদের বেঞ্চে শুনানি শুরু হয়। শেষ শুনানি হয় 2024-এর 20 মার্চ। 22 এপ্রিল 2024 রায় ঘোষণা করেন বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বর রশিদের বেঞ্চ। শুধুমাত্র ক্যান্সার আক্রান্ত সোমা দাস ছাড়া 2016 সালের পুরো প্যানেলকেই বাতিল করে। এই বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যায়। মে 2024 সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের বেঞ্চ চাকরি বাতিলের উপর স্থগিতাদেশ দেয়। সর্বশেষ রায় আসে 3 এপ্রিল 2025 সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ডিভিশন বেঞ্চ হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়কে সিলমোহর দেয়। কিন্তু এখানে একটাই প্রশ্ন, কেন যোগ্যদের চাকরিতে রেখে সুপ্রিম কোর্ট শুধু অযোগ্যদের চাকরি বাতিল করলো না? উত্তর লুকিয়ে আছে গভীরে। স্কুল সার্ভিস কমিশন প্রথম থেকেই মেনে নিয়েছিল 6,276 জন বেআইনিভাবে চাকরি পেয়েছে। পরে জানায় সিবিআই তদন্তে আরও বেআইনি নিয়োগের তথ্য মিলেছে। সিবিআই সেই তথ্য না দেওয়ায় কমিশনের পক্ষে বেআইনিভাবে নিযুক্তদের সংখ্যা ও নামধাম জানানো সম্ভব নয়। এর দায় কার? রাজ্য সরকারের প্রধান প্রেস মিট করে জানাচ্ছেন আরও সময় দেওয়ার দরকার ছিল। আর কতদিন ম্যাডাম? সুপ্রিম কোর্ট 1 বছর সময় দিয়েছিল, তার মধ্যে কে যোগ্য কে অযোগ্য তার লিস্ট দিতে। কমিশন সিবিআই কেউই দিতে পারলো না সেই তথ্য। আমার একটাই প্রশ্ন, 6,276 তো বাদই দিন, বেনিয়মে একজনও কি করে চাকরিতে ঢোকে? কমিশন কি করছিল? মাননীয় মুখ্যমন্ত্রীর আমি প্রেস মিট দেখছিলাম, সেখানে অজস্র প্রশ্ন উঠে আসছে। আমি এডুকেশন মিনিস্টারকে আমরা একটা মিটিং করেছি এমার্জেন্সি, সবাই যারা এখানে আছি সবাই মিলে, এবং অলরেডি এডুকেশন মিনিস্টারকে বলেছি যে স্কুল সার্ভিস কমিশন যেটা অটোনমাস অর্গানাইজেশন, তাদের আমাদের ফিলিংসটা জানাতে। ফিলিংস বলছেন? আজকের এই পরিস্থিতি কেন হলো? কেন আজকে এসে জরুরি বৈঠক করতে হচ্ছে? যদি স্বচ্ছতার সঙ্গে নিয়োগ প্রক্রিয়া হতো তাহলে নিশ্চয়ই এই মুহূর্তটি আসতো না। আর আমি অবাক হয়ে যাই, এখানে কেসটা করেছিলেন কে? বিকাশ বাবু। তিনি তো পৃথিবীর সবচেয়ে বৃহত্তম লয়ার। তাকে কেন তিনি এখনো নোবেল প্রাইজ পাচ্ছেন না আমি জানি না। পাওয়া উচিত। ভাবছি একটা রেকমেন্ডেশন করব। নোবেল প্রাইজের কথা বলছেন? চুরি করলো নেতারা, চাকরি হলো যোগ্য প্রার্থীদের। চুরি হবে কিন্তু হাইকোর্টে কেস করা যাবে না নাকি? এটাই কি চলতে থাকবে রাজ্যে? বাংলার মানুষকে আমি জিজ্ঞেস করছি, বাংলার মামাটি মানুষকে, আপনাদের প্রেস মিডিয়াকেও, আপনাদের মাধ্যমে যাদের বাতিল করা হয়েছে তাদের মধ্যে 11,610 জন ক্লাস 9 এবং 10-এ পড়াতেন। 5,596 জন 11-12 ক্লাসে পড়াতেন এবং অন্যান্যরা অন্য ক্লাসে। আপনারা জানেন ক্লাস 9, 10, 11, 12 is very important class. It is the gateway of the higher education system. ইভেন এদের মধ্যে অনেকে খাতা দেখছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে।
তার মানে কি 26,000 25,000 টিচারকে যদি বাদ দিয়ে দেওয়া হয়, তর্কের খাতিরে ধরে নিলাম বাদ দিয়ে দিয়েছেন, স্কুল কলেজগুলো পড়াবে কে? আরে তার জন্যই তো দরকার যোগ্য শিক্ষকদের। সে জায়গায় নিয়োগপত্র পাচ্ছে কারা? সুপ্রিম কোর্ট তো 1 বছর সময় দিয়েছিল, যেখানে বলেছিল যোগ্য আর অযোগ্য ক্যান্ডিডেটদেরকে ভাগ করতে। সেটা 1 বছরেও সম্ভব হলো না। বছরের পর বছর স্কুলের নিয়োগ বন্ধ ছিল, আর যখন নিয়োগ হলো সেখানে অযোগ্য প্রার্থী ভর্তি। আর এখন বলছেন কে স্কুলে পড়াবে? এইটাই তো আমরা বলছি যে একজন দোষীর জন্য তুমি সবাইকে কি করে এক জায়গায় যুক্ত করলে। এবং 2 হচ্ছে, আগের চিফ জাস্টিস এটাকে স্টে করে দিয়েছিলেন সুপ্রিম কোর্টেরই। দ্য দেন চিফ জাস্টিস মিস্টার চন্দ্রচূড়জি স্টেড দ্য হাইকোর্ট ভার্ডিক্ট। তো আর একজন সুপ্রিম কোর্টের সিজে কি তার কাছ থেকে আমরা এইটুকু মানবিকতা আশা করতে পারি না যে একটা সুযোগ দেওয়া? কিসের সুযোগ? অযোগ্য প্রার্থীরা স্কুলে পড়াক এটা, নাকি যেরকম রিক্রুটমেন্ট প্রসেস চলছে লাস্ট কয়েক বছর ধরে সেভাবেই চলতে থাকুক? আত্মরক্ষার সুযোগ দেয়া। আমি দেখেছি ল কখনো বদলায় না। একটা জাজমেন্ট আর একটা জাজমেন্টের সাথে কন্ট্রাডিকশন হয় না, এটা আমরা শিখেছি। কিন্তু এখানে তো দেখলাম একজন বিচারপতি চিফ জাস্টিস জাজমেন্ট দিয়ে গেলেন। আমিও এখন যে চিফ জাস্টিস আছে তাকে ক্রিটিসাইজ করছি না, কিন্তু আমি ল সম্বন্ধে বলছি, জাজমেন্ট সম্বন্ধে বলছি। ওয়ান চিফ জাস্টিস স্টেড, আদার চিফ জাস্টিস ক্যান্সেলড। এটার মিনিংটা আপনারা খুঁজে নেবেন, আমি নয়। বিচারপতি DY চন্দ্রচূড় স্টে দিয়েছিলেন, অর্থাৎ হাইকোর্টের রায়কে স্থগিতাদেশ দিয়েছিলেন। তিনি কিন্তু বাতিল করেছিলেন না। সবশেষে একটাই কথা বলা যায়, যে সমস্ত যোগ্য প্রার্থীরা চাকরি থেকে বরখাস্ত হলেন তাদের যে কী পরিমাণ ক্ষতি হলো একমাত্র তারাই জানেন। শুধু রাজ্য নয়, গোটা দেশের কাছে পশ্চিমবঙ্গের জন্য এক কলঙ্কজনক অধ্যায় হয়ে রইল এই রায়। কি বলবেন আপনারা এই বিষয়ে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।